গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে হলো শনিবার আজকে সকাল সকাল তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করতে চলে এসেছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। ও এখানে আমাদের প্রতিদিনের মতনই আলু তরকারি হয়ে গেছে। আর আজকে আলু তরকারিতে জানো তো আমি নুন আর হলুদ দিয়ে বসাতে একদম ভুলে গেছিলাম, খুব তাড়াহুড়ো ছিল। আর সেই কারণে এমনিই দিয়েছিলাম, পরে নুন হলুদটা অ্যাড করলেও হয় কি এটা একটু সময় লাগে, আগে দিয়ে দিলে হয়ে যায়, হলুদের গন্ধটা কেটে যায় আর কি। তো কালো জিরে দিয়ে দিয়েছি, আজকে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যাতে হলুদের গন্ধটা অতটা না লাগে। আর এখন চটপট করে বসিয়ে দিয়ে দুটো আলু একটু ভালো করে গলিয়ে দিলে এর তরকারিটা একটু মাখা মাখা হয় বলে দুটো আলু দিয়ে দিই। আর এখন আমার তরকারি রেডি হয়ে গেছে। আর আরেকদিকে আমি আমার গরম জল বসিয়ে দিয়েছিলাম, আজকে দুরকম গরম জল খেতেই হবে। আর এখন এই হরলিক্সটা সকালবেলা খাই বলে না অতটা বেশি খিদেও পায় না, ও মোটামুটি 10:30টার সময় করে খেলে আবার ঠিক হয়ে যায়। বেশ খাওয়ার নিয়মটা এখন মোটামুটি ঠিকঠাক এসেছে। মাঝখানে বেশ অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছিলো, সেই 11টার সময় একদম খেতাম, আর খিদেটা সেরকমভাবে পেতও না, আর একদম অল্প করে ভাত খেতাম, আর সেরকম খেতেও পারতাম না, অল্প অল্প করে খেতে হতো। তো যাই হোক, এখন শরীরটা এখন ঠিকও আছে মনে হচ্ছে, তাই জন্যই খাওয়া দাওয়াগুলো ঠিকঠাক করতে পারছি হয়তো। তো এখানে আমি পটলগুলো, আজকে দুরকম পটল হবে, একটা পটল আলুর তরকারি হবে সোয়াবিন দিয়ে, আর ওখানে আমি সোয়াবিন আর আলুটা সিদ্ধ করে নিলাম। আর এখনকার সোয়াবিনগুলো না একটু প্রেশার কুকারে সিদ্ধ না করলে হয়ই না, তার সাথে আলুটা তো সিদ্ধ দিতেই হয় যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। সবথেকে বড় কারণ হচ্ছে সেটাই, তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য আলুটাও আমি সিদ্ধ করে নিই, কারণ বাবা খেয়ে যাবে সকালবেলা। আর এখানে দেখো পটল দুরকম আছে, একটা বললাম, আর একটা হবে পটল পাতুরি। তো আগে পটল পাতুরিটা তো আমি আর মা খাবো, ওটা বেলায় মানে পরে করলেও আর কি হবে, সে কারণে বাবার কাজটা আগে করে দিচ্ছি। আর পটল পাতুরির জন্য আমি সর্ষেটা ভালো করে আগে ভাবলাম যে ভিজিয়ে রাখি, একটু সর্ষেটা ফুলে উঠলে অনেকটা মনে হবে, না হলে না সঙ্গে সঙ্গে করতে গেলে সর্ষেটা ভেজালে ঠিক ভেজানো হয় না। তো মনে পড়েছে তাই ভাবছি ভিজিয়েই রাখি। একটু নুন আর অনেকে একটু হলুদ দেয়, আমি হলুদটা দিই না, একটু নুন দিয়ে ভালো করে ভিজিয়ে রাখি। আর ওদিকে আমি এখানে তরকারির জন্য আমি সমস্ত কিছু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেটা হচ্ছে দুরকম যে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তার সাথে একটু নুন দিয়ে ওটা আমি একটু হালকা করে জল দিয়ে করে রেখেছি মশলাটা। আর এরপর এই আলুটা আর সোয়াবিনটা একটু তেলে হলুদ দিয়ে আর নুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে আর এখানে আমি ওই মশলাটা দিয়ে দিলাম। আর তাকে আমি তো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েইছিলাম। তো খুব সিম্পল রান্না, কিন্তু আমার মনে হয় নিরামিষ রান্না অনেক বেশি খাটুনি হয়, আমার আমিষ রান্না করতে বেশিক্ষণ লাগে না। তো এখানে পটল পাতুরিটা দেখলাম একটা গ্যাস ফাঁকা হয়ে গেছে, এবার তাহলে এই ছোটো কড়াইতে এটা বসিয়ে দিই। দুদিকে একসাথে হয়ে গেলে কি অনেকটা তাড়াতাড়ি রান্নাগুলোও হয়ে যায়। তো পটল আমি আগে জানতাম না, জানো তো, যে বেগুন বা পটলে নাকি পিছন দিকটা আগে ভাজতে হয়, কারণ নাহলে ওই দিকটা যেহেতু শক্ত তো আগে নরম হয়, সামনেটা যদি নরম হয়ে যায় তাহলে খুব বেশি পাতলা কেমন একটা হয়ে যায় নাকি। তো সেই কারণে এখন জেনেছি, তাই সেই কারণে আগে পটলের পিছন দিকটাই আগে দিলাম। প্রথমে ভুলে গেছিলাম দেখলে তো, পরে আবার এসে আবার উল্টেছি। আর এদিকে বিছানা গোছানোটাও বাকি ছিল, তো ভালো করে বিছানাটা গুছিয়ে নিয়ে, আর এখানে তো দুটো চাদর পাতা আছে তোমাদেরকে আগেই বলেছিলাম। তো সেই কারণে নিচের চাদরটা একটু যেহেতু সিল্ক মতন একটু অসুবিধাই হয়, বারবার আমাকে টান টান করতে হয়। আর কালকে তো দেখেইছিলে যে কি অবস্থাই না হয়েছিল, আর সেই কারণেই এখানে সমস্ত জামা কাপড়গুলো কালকে আর পাড়াও হয়নি। আজকে সকালবেলা একটু রোদ উঠতে মোটামুটি শুকিয়েছে, তারপরে সেগুলো পেরে এনে আমি এখন গুছিয়ে গুছিয়ে রাখছি। তাও কিছু জামা কাপড় এখনও ছাদে আছে, সেই কালকেরগুলো নিয়েই নাড়াচাড়া চলছে, আবার আজকের আবার হবে। আর এদিকে আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কারগুলো টুকটুক করে এদিক একবার রান্নাঘর একবার এদিক করতে করতে করছি, কারণ যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই শনিবারটা পেয়েছি তো একেবারে ডিপ ক্লিনিং করে নিই সমস্ত কিছু, মানে কোথাও বাকি রাখি না ধুলো ঝাড়তে, কারণ সারা সপ্তাহ সেভাবে ওপর ওপর করে দিই, ভিতরগুলো ভালো করে তুলে তুলে আর করা হয় না সেই কারণে। তবে এই পরিষ্কার পরিচ্ছন্নতা যদি বলতে পারো, অনেকে বলে যে বাতিক আছে, হ্যাঁ মানে একটা সমস্যা যে সারাক্ষণ খালি টিপটপ পরিষ্কার করে রাখা, বা চাদর কোথাও কুঁচকে গেলে একটু সঙ্গে সঙ্গে গিয়ে টান করে দেওয়া, এগুলোও কিন্তু আমার মনে হয় কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা কোনো রোগ বা বাতিকের মধ্যে না ফেলাই ভালো। কারণ এটা মানুষের নিজের একটা মনের শান্তি, যে দেখলে ভালো লাগে ঘরটা পরিষ্কার রয়েছে, চারিদিকে সব জায়গার জিনিস জায়গায় আছে, চাদরটা টান টান করে রাখা রয়েছে, এগুলো দেখতেও ভালো লাগে। আর এই যে দেখো খাটের তো ডিজাইন দিয়ে তো খাট তো নেওয়া হয়েছিল, কিন্তু সেইগুলো পরিষ্কার করাটা কিন্তু মুখের কথা নয়। আর দেখেছি আমি বেশ কিছুদিন যদি আমি গ্যাপ দিই না, বেশ নোংরাগুলো জমে জমে কেমন একটা দাগ দাগ হয়ে যায়। তাই ভালো করে ভাবছি এবার 15 দিন ছাড়া ছাড়াই মাঝে মধ্যে একটু তুলিটা দিয়ে ঝেড়ে দেবো।
আর এই তুলিটা দিয়ে অনেক দিন করছি, আজকে লাস্ট ডের সময়। আর নতুন একটা ব্রাশ নিয়ে আসতে হবে। আর এসির এখানে ফিল্টারগুলো ভালো করে পরিষ্কার করতে হবে, বেশ আওয়াজ হচ্ছে দেখছি। তো সত্যি বাইর করে দেখলাম এত ধুলো, আর আমাদের এত ভিতরে ঘর, রাস্তা থেকে তো অনেকটা ভিতরেই, তার সাথে আমার ঘরটা তো আরও ভিতরে। তার সত্ত্বেও যে এত ধুলো কোথা থেকে আসে বুঝতে পারি না। তো এই তুলিটা দিয়েই ভালো করে ওগুলো পরিষ্কার করছি, ফিল্টারগুলো পরে আমি ভালো করে ঝাড়বো। আর এসিটা খুলে দেখছি অনেকটা ধুলো হয়েছে। আর আমি তো এসির জাস্ট ওপরটাই মুছি, সবসময় ফিল্টারটা বার করলে তখনই এগুলো মুছি, সবসময় করা হয় না। আর ওই জালিগুলোতেও দেখলাম প্রচুর ধুলো আটকে আছে, সে কারণে ভাবলাম তুলি দিয়ে ওগুলোও একটু পরিষ্কার করে নিই। আর এখানে এসিটা তো সবসময় খোলা না হওয়ার জন্যই এই অবস্থা। তো এখন থেকে ভাবছি মাঝে মধ্যেই 15 দিন ছাড়াই না করে নিতে হবে। আর দেখো বিশাল ঘেমেও যাচ্ছি, প্রচণ্ড একটা গরম। বৃষ্টি হলে কি হবে, এই সময় বৃষ্টি হলে সেরকম ঠান্ডা লাগে না। অন্য সময় গ্রীষ্মকালে বৃষ্টি হলে তবু একটা বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ থাকে। তো হ্যাঁ, তবু এটা ঠিক যে এসিটা অত বেশি চালাতে হয় না। তো যাই হোক, এখন এখানে বাসনগুলো পড়ে আছে, আগে বেসিনটা ফাঁকা করছি, না হলে ফিল্টারগুলো আবার এখানে ধুতে পারবো না। সে কারণে ভাবলাম যে বাসনগুলো আগে চটপট মেজে নিই। আর বললামই যে মায়ের তো হাতটা যে হাতে ভেঙে গেছিলো সেই হাতেই আবার ফুলে গেছে, সেই কারণে ওই হাতে চাপ দিয়ে এখন কিছুই করতে পারছে না। তো না হলে এই বাসনগুলো বেসিনে পড়ে থাকার নয়, বাসনগুলো সব পরিষ্কার হয়ে যায়। বেসিনে বাসন থাকলেই সেগুলো পরিষ্কার মোটামুটি হয়ে যায়। তো আমি এদিক আর একবার ওদিক করেই কাজগুলো করছি, কারণ আমার যেটা মনে হচ্ছে টুক করে ওইটা করে নিচ্ছি, একবার এটা করে নিচ্ছি। তো এসে ভাবলাম যে আগে তাহলে ঘরটা পুরো পরিষ্কার করি, তারপরেই ফিল্টারটা পরিষ্কার করব। সেই কারণে পাখাটা করতে চলে এলাম। আর পাখাটা একটু ডিজাইনের পাখা বলে না, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোও লাগে। তখন মনে হয় না ধুলো পড়লে যেন পাখার রঙটা যদি আর বোঝা না যায়, আর যদি ভালো না লাগে, সেই কারণে ভালো করে আগে পাখাটাও সবসময়, পাখাটা আমি প্রায়ই পরিষ্কার করি। ওটা আমার খুব পছন্দের একটা পাখা। যখন ও কিনেছিল বিয়ের আগে, মানে আমাকে দেখিয়ে নিয়েছিল, আমার খুব পছন্দ হয়েছিল এবং ঘরে কালারের সাথে প্রায় ম্যাচ করে ওটা প্রায় কেনা। ঠিক আছে, আর তো যাই হোক, আর এখানে দেখো ফিল্টারগুলো আমি আগে একটা এমনি ব্রাশ দিয়ে ভালো করে আগে ধুলোটা ঝেড়ে নিলাম। ধুলোটা ঝেড়ে নিলে কি হয়, ব্রাশ দিয়ে অতটা বেশি সাবান দিয়ে ঘষাঘষি করতে হয় না। এখানে তো ভিডিও স্পিডটা একটু বাড়ানোই আছে, সেই কারণে মনে হচ্ছে আমি এত তাড়াহুড়ো করে করছি, কিন্তু অ্যাকচুয়ালি না, আস্তে আস্তে খুব ধরে ধরেই করছিলাম। কারণ বেশি তাড়াহুড়ো করলে জালিগুলো নষ্ট হলে আর দেখতে হবে না। তো সেই কারণে খুব আস্তে আস্তে ধীরে সুস্থেই করছিলাম। কিন্তু এত স্পিডে কাজ করছি, তো জীবনটা যদি এরকম এতটা স্পিডে করতে পারতাম তাহলে মনে হয় কত কাজই না হয়ে যেত বলো। আর যাই হোক, এখানে আর আমাদের সাদা সাদা সব বোর্ড, সাদা মানেই বুঝতে পারছো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাকে। তো সেই কারণে সেটাও আমি একটুখানি কলিন দিয়ে ভালো করে মুছে নিই, পরিষ্কার করে নিই। কারণ হাতের মধ্যে তো অনেক সময় অনেক পরিষ্কার হাত থাকলেও দেখবে একটা হাতের ছাপ পড়ে পড়ে একটা দাগ হতেই থাকে। সেই কারণে ওটা ভালো করে পরিষ্কার করলে কি সাদা জিনিসটার একটা ঐতিহ্য থাকে, ভালো লাগে দেখতে। সাদাটা যদি কালো কালো হয়ে যায় কেমন লাগে বলো তো। সে কারণে আমি সমস্ত সুইচ বোর্ডগুলো একবার করে পরিষ্কার করে নিই। আর এদিকে মাইক্রোওভেনের একটা মাইক্রোওভেনের ভিতরটা আমি শুনেছিলাম কিছু একটা বেকিং সোডা, জল আর সাবান দিয়ে কিছু একটা বসালে, মানে এরকমই কিছু একটা ছিল, সেটা না আমি ঠিক জানি না, ইউটিউবে অবশ্য দেখতে হবে। ভাবলাম দেখবো, কিন্তু আজকে আর সময় হলো না বলে দেখা হলো না। মানে ভিতরে ওটা বসিয়ে দিয়ে গরম করতে দিলে নাকি ভিতরে যে সমস্ত আর কি একটা তেল চিটচিটে ভাব থাকে সেগুলো নাকি চলে যায়, কারণ এমনিতে দেখছি ওটা হচ্ছে না। তো প্লেটটা তো এমনি বাইরে বের করে মুছে নিই, কিন্তু বাইরেটা ভিতরটা দেখলাম হলো না। তো যতটা পেরেছি করেছি, পরে আরেকদিন ওই প্রসেসটা দেখে নিয়ে ভালো করে করতে হবে। তোমাদের যদি কারো জানা থাকে আমাদেরকে একটু জানিও তো, বেশ সুবিধা হয় আর কি মাইক্রোওভেনটা পরিষ্কার করতে। তো এবার অ্যাট লাস্ট সমস্ত কাজ শেষ হয়েছে, এবার একটু জল আর খাবার নিয়ে বসেছি। অন্য সময় আমি আগে চানটা করে আসি, কারণ ভিজে জামা কাপড় থাকে তো ভালো লাগে না খেতে। তো চানটা করে এসে তারপরে আমি খাবারটা খাই। কিন্তু আজকে ভাবলাম যে না, আজকে একটু খেয়ে নিই, কারণ অনেকটা সকালে হরলিক্স খেয়েছি, তারপর লাফালাফি করে একবার এদিক একবার ওদিক করে এত কাজ করতে হয়েছে যে এখন আবার খিদে পেয়ে গেছে। তো আজকে একটু ওটস আর বাতাসা দিয়ে আর দই দিয়ে আমি খেয়ে নিচ্ছি। আর এখন চটপট করে খেয়ে নিই, কারণ বাতাসাটা সঙ্গে সঙ্গে নিয়েছি। অন্য সময় একটু ভিজিয়ে রাখলে কি আর বাতাসাটা গলে যায়, কিন্তু আজকে দেখছি বাতাসাটা একেবারে ভাঙতেই যেন চাইছে না। আর আমাদের পাশেই একটা জায়গায় না একজন ভাড়া এসেছেন, তিনি নাকি বাতাসা বানান। তো তার থেকেই বাতাসা কিনে আনা হয়েছে, দেখলাম বেশ ভালোই টেস্ট। আর তারপর সমস্ত খাবার আজকে তো হয়েছিল, তার সাথে আমড়ার চাটনি হয়েছে। আমড়ার চাটনিটা না আমার অতটা দেখলাম ভালো লাগলো না, এর থেকে মনে হয় আমের চাটনি বাজে হচ্ছে 5টা। তো ভাবলাম একটু ছাদেই যাই, ঘুমাইনি যখন। আকাশটা দেখো কি অসাধারণ লাগে, এখনই যেন শরৎকালের আকাশ হয়ে গেছে। একটু আগেই বৃষ্টি হয়েছে দুপুরবেলা কত। তো কিছু কাজ ছিল আজকে রাত্রিবেলা, 11:30 বেজে গেছে। বাবা মাকে বলেছিলাম যে তুমি খেয়ে নাও। তো এখানে দেখো ওই যে তরকারি রয়েছে আর সমস্ত কিছু দিয়ে আজকে খাওয়াটা কমপ্লিট হয়ে গেল। চলো টাটা।